শ্যামনাথ চাটুর্যে তার স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকতো। শ্যামনাথ ছিল গ্রামের এক চাষি। তার পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। সত্যি কথা বলতে কি, তার আপন বলতে কেবলমাত্র তার স্ত্রী ছিল। অন্যের জমিতে চাষ করে যে কটা টাকা সে রোজগার করত, তাতে দুজনের কষ্টে শিষ্টে কোনো রকমে চলে যেত। কিন্তু হঠাৎই এক কঠিন ব্যামোতে শ্যামনাথ হলো শয্যাশায়ী। কি যে করি, আজ 5 দিন হয়ে গেল, এখনো তো সুস্থ হলো না। বৈদ্যমশাই যা ওষুধ দিয়েছিলেন, সব ওষুধ তো কিনতেও পারিনি, তাই বোধহয় এখনো সুস্থ হলো না। কি যে করি, অনেক টাকার দরকার। টাকা কোথা থেকে যে এখন আনি? টাকা না পেলে চিকিৎসা করাবো কি করে? না, আর কোনো উপায় নেই, একবার মহাজনের কাছে যাই। আরে মায়া বৌদি, কোথায় যাচ্ছ? এই মহাজনের কাছে যাচ্ছি। কি বললে? মহাজনের কাছে যাচ্ছ? কেন গো, কোনো বিপদ আপদ হলো নাকি? হঠাৎ মহাজনের কাছে যাচ্ছ? হ্যাঁ, বিপদ তো হয়েইছে। তোমাদের দাদা খুব অসুস্থ। আজ 5 দিন হয়ে গেল। বৈদ্যমশাই যা ওষুধ দিয়ে গিয়েছিলেন, সব তো আমি কিনে খাওয়াতে পারিনি। হাতে টাকা নেই, বেশ কিছু টাকার প্রয়োজন, তাই মহাজনের কাছে যাচ্ছি। সে কি বৌদি, মহাজনের কাছে যাচ্ছ? মহাজনের কাছে একবার ধার করলে সে ধার কি আর শোধ করতে পারবে কোনোদিনও? সে ধার দিনের দিন বাড়তেই থাকবে। মহাজনের কাছে যেও না বৌদি। তা আমি জানি, কিন্তু না গিয়ে যে আর উপায় নেই। আমার টাকার খুবই দরকার। না না বৌদি, মহাজনের কাছে যেও না। এক কাজ করো, আমার কাছে কিছু টাকা জমানো আছে, আমি সেই টাকা তোমায় দিচ্ছি এখন। দেখো তাতে যতটা চালানো যায়। তারপরও যদি টাকার দরকার হয়, তখন আমরা সব চাষি ভাইরা মিলে চেষ্টা করব কিছু একটা ব্যবস্থা করার। তুমি টাকা দেবে ভাই? তুমি যে আমার কি বড় উপকার করলে। আমি ও ও সুস্থ হয়ে গেলে সব টাকা আবার ফিরিয়ে দেবো তোমায়। না বৌদি, তুমি এভাবে বলো না। শ্যামনাথদা কি আমাদের কম উপকার করে? কারোর বিপদ হলে সবার আগে তো শ্যামনাথদাই ঝাঁপিয়ে পড়ে। আমি সেই ঝড় বৃষ্টির রাতের কথা এখনো ভুলতে পারিনি। ছেলেটা ঘরে শুয়ে কাতরাচ্ছিল, গায়ে বৈদ্য ছিল না। শ্যামনাথদা ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাশের গাঁ থেকে বৈদ্য এনে ছেলেটা চিকিৎসা করেছিল বলেই বোধহয় আজও ও বেঁচে আছে। আমার ছেলেকে বাঁচিয়েছে শ্যামনাথদা। তোমাদের উপকার কি আমি কখনো ভুলতে পারি? আমি কিছুক্ষণ পরেই তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসছি বৌঠান। তুমি এখন এসো, আমি যাই বাড়িতে। এই পুকুর পাড়টা একটু বসি, মনটা বড্ড ভারী হয়ে আছে, কিছু ভালো লাগছে না। কিছুই যেন ভালো লাগছে না আর। কি যে হয়ে গেল! একে আমাদের কোনো সন্তান নেই বলে আমাদের কষ্টের শেষ নেই। তার উপর হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লো মানুষটা। বেশ তো ছিল, কোনো রকমে কাটছিল দুজনের। এখন যে কি করি? সবাই মিলে সাহায্য করবে তো বলল, কিন্তু ও সুস্থ হওয়ার পর এত ঋণ মাথায় থাকবে, এই ঋণও তো শোধ করতে হবে। জানি না কি হবে। ও মা,
ইঁদুরটা তো একদম অন্যরকম দেখছি, কেমন নীল রঙের ইঁদুর। এমন ইঁদুর দেখিনি। কি সুন্দর দেখতে ইঁদুরটা। না, এবার বরং বাড়ি ফিরি। হরিয়ে কিছুক্ষণের মধ্যেই আসবে বলল। এ কি, ইঁদুরটা তো দেখছি আমার সাথে সাথেই যাচ্ছে। কিরে, আমার সাথে যাবি আমার বাড়িতে? চ, তাহলে তোকে আমার বাড়িতে নিয়ে যাই। ইঁদুরটাকে সকাল থেকে ঘরে তো কোথাও দেখতে পাচ্ছি না। কাল রাতে তো ঘরেই ছিল, সকাল হতেই বেরিয়ে গেল নাকি। যা, চলে গেল। ওকে নিয়ে এলাম বাড়িতে। যাকে, কি আর করব। আরে, এই তো। কিরে, কোথায় গিয়েছিলি? সকাল থেকে তো তোকে দেখতে পাচ্ছিলাম না। আরে, ওর পায়ের কাছে ওই গোল গোল হলুদ রঙের ওটা কি পড়ে আছে? এ কি, এ কি, এটা তো মনে হচ্ছে একটা সোনার মোহর। এই সোনার মোহর এলো কোথা থেকে? ইঁদুরটা কোথাও থেকে চুরি করে নিয়ে এলো মোহর। আচ্ছা, এই মোহরটা নিয়ে এখন আমি কি করি? মোহরটা বেচে বরং কিছু টাকা নিয়ে আসি। কিন্তু মোহর বেচতে গেলে আমি কোনো বিপদে পড়বো না তো? না না, মোহরটা বেচেই আসি। এখন অনেক টাকার দরকার। মোহরটা বেচলে যে টাকা পাবো, তাতে ওর ভালো মতো চিকিৎসা করাতে পারবো। যাই, যাই, আমি মোহরটা বেচে আসি। এরপর থেকে প্রতিদিন সকালে ইঁদুরটা কোথা থেকে যেন একটা করে সোনার মোহর নিয়ে এসে মহামায়া দেবীকে দিত। আর সেই মোহর বেচে যে টাকা পাওয়া গেল, তা খরচ করে ভালো চিকিৎসা করিয়ে মহামায়া দেবী খুব তাড়াতাড়ি তার স্বামীকে সুস্থ করে তুলল। হ্যাঁ গো, আজ থেকেই কাজে বেরোবে? এই তো সবে সুস্থ হলে, আর কটা দিন বাড়িতে থেকে গেলেই তো পারতে। না গো বউ, আর বাড়িতে থাকা ঠিক নয়। এবার কাজে বেরোনো দরকার। ইঁদুরটা যে কোথা থেকে রোজ মোহর এনে দিচ্ছে তা তো জানি না। ওই মোহরের ভরসায় থাকাটা উচিত নয়। আমরা বিপদে পড়েছিলাম যখন মোহর খরচা করেছি। এবার থেকে আর ওই মোহর খরচা করব না। ওই মোহর আমরা জমিয়ে রেখে দেব। যদি কখনো মোহরের মালিক আসে, তখন তাকে মোহরগুলো ফিরিয়ে দেবো। এটা অবশ্য তুমি মন্দ বলনি। মোহরগুলো সত্যিই আর খরচ করা উচিত হবে না। হ্যাঁ, আমি এবার থেকে সব মোহর জমিয়ে রেখে দেবো। মায়া কাকিমা, ও মায়া কাকিমা, কোথায় আছো গো? আরে সুমি যে, আয় আয় ভেতরে আয়। শ্যাম কাকু কেমন আছে গো এখন? তোর কাকু এখন একদম সুস্থ। আজ থেকে তো কাজে বেরোলো। যাক, তাহলে তুমি এবার একটু নিশ্চিন্ত হলে। যা চিন্তায় ছিলে তুমি। তা তো হবেই। কি আর করব বল, চিন্তা হবে না? আমাদের মতো ঘরে কেউ অসুস্থ হলে তো চিন্তা হবেই। চিকিৎসা করানোর টাকা কোথায় অত? তাও তো ও যখন অসুস্থ ছিল, সবাই অনেক সাহায্য করেছে।
তুইও তো কম সাহায্য করিসনি। প্রথম প্রথম খাবার জোগান তো তুই দিয়েছিস, চাল ডাল সব আমাদের লুকিয়ে লুকিয়ে এনে দিতিস বলেই তো আমরা তখন খেতে পেয়েছি, না হলে যে কি হতো। ওহ কাকিমা, ওসব কথা তুমি রাখো তো, আমি তো এমনিই বললাম তোমাকে। যাকে, ওসব কথা মনে করে এখন আর মন খারাপ করো না। কাকু সুস্থ হয়ে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে। তা হ্যাঁ রে, তোর বাবা তো শুনলাম তোর জন্য পাত্র খুঁজছে। হ্যাঁ, সে খুঁজছে বটে, তবে আমি বলে দিয়েছি আমার পছন্দ না হলে আমি বিয়ে করব না। তোর কেমন পছন্দ বলতো? আমার সুমিমার জন্য আমিও খুঁজবো পাত্র। কেমন আর পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো। বাহ, দারুণ বললি তো, পছন্দ হওয়ার মতো। খুব ভালো, খুব ভালো। শোন, কাল আমি আচার করেছি, তোর জন্য রেখে দিয়েছি, দাঁড়া নিয়ে আসি। কাকিমা, ও কাকিমা, এই দেখো তোমাদের ঘরে একটা ইঁদুর ঢুকেছে। কি অদ্ভুত দেখতে ইঁদুরটা। ও, ওর কথা তো তোকে বলাই হয়নি। ঢোকেনি রে, আমি ওকে নিয়ে এসেছি। সে কি গো, তুমি ইঁদুর পোষ্য? না রে, তাহলে শোন, তোকে সব কথা বলি। সবাইকে তো ভরসা করে আর বলতে পারি না। বাহ, তাহলে ইঁদুরটাও তোমাদের অনেক সাহায্য করেছে, কি বলো? তা তো বটেই, তা তো বটেই। ও যা সাহায্য করেছে, কিন্তু জানিস তো, ভয় হয় খুব। কোথা থেকে যে মোহরগুলো নিয়ে এসে দেয় জানি না। ও সব নিয়ে তুমি অত ভেবো না। এই যা, আমার আমার মালাটা নিয়ে চলে গেল তোমার ইঁদুর। কিরে, মালাটা নিয়ে চলে যাচ্ছিলি কেন? মালাটা তোর পছন্দ হয়েছে বুঝি? আচ্ছা, আমি তোকে এমন একটা মালা করে দেবো, মালাটা ওকে দিয়ে দে। তো মালাটা পছন্দ হয়েছে? এই নে, মালাটা আমি তোকেই দিলাম। এ কি, কে আপনি? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা তো ভয় পেও না, কোনো ভয় নেই। আসলে আমি কোনো ইঁদুর নই, আমি একজন মানুষ। 10 বছর আগে এক সাধু বাবার অভিশাপে আমি এরকম ইঁদুর হয়ে যাই। আপনি কে? আপনার সাজ পোশাক তো একদম রাজকুমারীর মতো। তুমি একদম ঠিক বলেছ, আমি অনন্তনগর রাজ্যের রাজকুমার। কিন্তু তুমি আজ হঠাৎ তাহলে ইঁদুর থেকে মানুষ হয়ে গেলে কি করে? তাহলে শোনো, তোমাদের সমস্ত ঘটনাটা বলি। 10 বছর আগে আমি খেলা করতে করতে এক সাধু বাবার ধ্যান ভঙ্গ করি। সাধু বাবা রেগে গিয়ে আমাকে ইঁদুর করে দেন। তারপর তার রাগ কমতে তিনি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথও বলে দেন। কি সেই পথ? সাধু বাবা বলেছিলেন, যদি কোনো সৎ মনের মেয়ে আমার গলার মালা পরিয়ে দেয়, তাহলে আমি আবার ইঁদুর থেকে মানুষ রূপ ফিরে পাবো। আজকে তুমি আসার পর তোমার কথা শুনে আমার মনে হয়েছিল তুমি সেই সৎ মেয়ে যার হাতে আমার মুক্তি আছে। তাই ওই মালাটা নিয়ে আমি পালাচ্ছিলাম। আমি জানতাম মালাটা নিয়ে পালালে তুমি এই মালা নিয়ে নিশ্চয়ই কিছু বলবে। তাহলে তুমি এবার ফিরে যাও তোমার রাজ্যে। এত বছর তুমি রাজ্যের বাইরে, তোমার মা বাবা নিশ্চয়ই খুব কষ্টে আছেন। তা তো অবশ্যই, আমি রাজ্যে তো ফিরে যাব, তবে আমি একা ফিরবো না, তোমাদের সাথে নিয়ে ফিরবো। আজ থেকে তোমরাও আমার সাথেই থাকবে। আর এতদিন যে মোহর আমি এনে দিয়েছি, সেই মোহর আমার রাজ্যের মোহর। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ওই মোহর তোমরা স্বচ্ছন্দে খরচা করতে পারো। তাহলে কাকিমা, তোমরা চলে যাবে? আমার খুব মন খারাপ করবে তোমাদের জন্য। তোমাদের আর দেখতে পাবো না। আমাকে যেন ভুলে যেও না তোমরা। শুনি, তোমার হাতেই আমার মুক্তি হয়েছে। তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়ে আবার মানুষ রূপ ফিরে পেয়েছি।
আমি তোমায় বিয়ে করতে চাই সুমি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি মহারাজ আর মহারানীকে নিয়ে তোমার কাছে যাব। এর কিছুদিনের মধ্যেই রাজকুমারের সাথে সুমির বিয়ে হয়ে যায়। রাজকুমার মহামায়া আর শ্যামনাথকে নিয়ে তার রাজ্যে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।